মিডিয়ার পক্ষ থেকেও এটা আসে। এই যে যেমন আমি কথা বলছি, আমি প্রিটি শিওর আমি বাসে গিয়ে দেখবো একটা রিল আমার সামনে আসছে যে ডাকসুর রাফিয়া কি বললেন মাননীয় সাংসদকে নিয়ে, কোন সাংসদকে নিয়ে বললেন, এই ধরনের যে মানে ন্যারেটিভটা দাঁড় করানো হয়। এখানে ওনারাও জানেন যে এই প্রসঙ্গে তখন দেখা যাবে যে কমেন্ট সেকশনে বেশি এঙ্গেজমেন্ট আসবে, বেশি গালিগালাজ হবে, ওনারা হয়তো একটু বেশি ভিউজ পাবেন। আমাদের আসলে সব জায়গা থেকেই সচেতন হওয়া দরকার। জুমাপু যেমন বলছিলেন যে প্রক্টোরিয়াল অফিসে আমরা এত বেশি দৌড়াদৌড়ি করেছি এই প্রসঙ্গে। আমার মনে আছে যে বিজনেস ফ্যাকাল্টির একটা মেয়ে, তার সহপাঠী এক প্রেমিক যুগল, তাদের একটা স্ক্রিনশট, একটা না বেশ কিছু স্ক্রিনশট তার কাছে এসে পৌঁছেছিল যে ওই ছেলেটা তার প্রেমিকার কাছে ওই তৃতীয় একটি মেয়েকে নিয়ে এত নোংরা ভাষায় এত আজে বাজে কথা বলেছে, আমি নিজে এখন গালিগালাজ খেয়ে তো গা শোয়া হয়ে গেছে, আমার পর্যন্ত জিনিসটা সহ্য হচ্ছিল না। এত আজে বাজে কথা যে একটা মানুষের মাথায় আসতে পারে, কতটা বিকৃত মানসিকতার হলে আপনি চিন্তা করে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ছে, এত বড় একটা জায়গায় স্বনামধন্য প্রতিষ্ঠানে স্বনামধন্য বিভাগে পড়ছে, তারপরেও তার ভেতরেও এটা রয়ে গেছে। আমরা যখন এখানে কথা বলছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের আশেপাশেই কিন্তু এই মানুষগুলো থাকে যারা আমাদেরকে নিয়ে এইসব নোংরা কথাগুলো বলে। আসলে দিন শেষে হয় কি, আমরা যখন ভাবি যে কি সমাধান করা যায়, একটা জিডি করবো, এই করবো, সেই করবো। আমি আইনের ছাত্রী হিসেবে আমি পেনাল কোড পড়েছি, আমি সিআরপিসি পড়েছি, সিপিসি পড়েছি, আমি নিজেও কনফিউজ থাকি। কারণ বইয়ের লেখা আর প্র্যাকটিক্যালি গিয়ে যখন আপনি থানায় যাবেন জিডি করতে, পুলিশের সাথে কথা বলতে, দুইটা কিন্তু একদম ভিন্ন অভিজ্ঞতা। তারা আপনাকে কিভাবে নিচ্ছে, তাদের যে ট্রিটমেন্ট, ওইটাও আপনার কাছে একদম নতুন মনে হবে। আমি নিজে 2024-এর শেষের দিকে না 24-এর শেষের দিকে আমি আমার বিভাগের একটা ছেলের ব্যাপারে অভিযোগ করেছিলাম। সে আমাকে খুব আজে বাজে ভাষায় একটা টেক্সট করেছিল। তো আমি ওইটা প্রায় 1 বছর পরে গিয়ে আমাকে এই হ্যারাসমেন্ট সেল থেকে ডেকেছে এই বিষয়ে কথা বলার জন্য, এবং তাদের প্রশ্নের ধরনটা ছিল এরকম: আচ্ছা রাফিয়া, তোমাকেই কেন বললো? তোমাকেই কেন? ক্লাসে তো আরও অনেক মেয়ে ছিল, ওদেরকে তো বললো না, তোমাকেই কেন বললো? তুমি কি করছিলা? মানে ওদের প্রশ্নের ধরনটাই এরকম যে ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং টু ডিজার্ভ দিস। এখানে সাবিকুন নাহার আপু এখন চলে গেছেন, উনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেছেন স্বামী যে তার স্ত্রীকে গলা টিপে হত্যা চেষ্টা করছিলেন বিছানার উপর। আমি ওটার কমেন্ট সেকশনে যখন যাচ্ছিলাম, বেশিরভাগই অবশ্যই ছেলেটার বিপক্ষে কথা বলছে, তবে এমন অনেক কমেন্টও আছে যেখানে বলছে এক হাতে তো তালি বাজে না, আজকালকার যুগের মেয়েরা এটাই ডিজার্ভ করে, কিছু তো মেয়েটা করছে, নইলে কেন জামাই এরকম করবে। এই যে এই ধরনের কথাবার্তাগুলা, এগুলা আসলে আমরা যারা এখন এখানে এসে বসে আছি, আমরা কথা বলছি, খুব স্বাভাবিক লাগে যখন বলি যে ও আচ্ছা অমুকের জায়গায় এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে। যে এটার ভেতর দিয়ে যায় তার কাছে যেটা কতটা অস্বাভাবিক এবং তার কাছে যেটা কতটা বেদনাদায়ক। আমি যখন এই যে মাত্র যখন আমি বললাম যে হ্যারাসমেন্ট সেল থেকে এই ধরনের প্রশ্ন করা হয়, তখন মনে হয় যে ও আচ্ছা, তার মানে ওরা খুব একটা প্রফেশনাল না, ওরা এরকম, দ্যাটস ইট। কিন্তু আমি যখন ওই জায়গাটায় বসেছিলাম, আমার ইচ্ছা করছিল যে আমি কান্না করে দিই। মানে তাদের কথাবার্তার ধরনই এরকম যে তুমি কিছু একটা করছো যেটার রিয়াকশনে তোমার সাথে এমন করা হয়েছে। এটা আসলে যুগ যুগ ধরে চলে আসছে। আমি যদি বলি যে ইতিহাসের সবচেয়ে পুরনো যে কবি, সে একজন নারী ছিলেন এনহেদুয়ের নামে, মেসোপটেমিয়ান সভ্যতার। তার সময়ও তাই হয়েছিল, তার বিপক্ষেও এরকমই হয়েছিল। এখন এত আপনি আশা করে থাকবেন যে এই যে 2000 সালে এসে জিনিসটা পাল্টাবে, কিন্তু ইট ইজন্ট সো। দেখা যাচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটির কারণে আমাদের আরও বেশি এই জায়গাটায় ভালনারেবল হতে হচ্ছে। এখন করণীয়টা কি? আমরা খুব সহজভাবে বলি যে সোশ্যাল অ্যাওয়ারনেস করা লাগবে, একটা সেমিনার করা লাগবে, এই করা লাগবে, এই করা লাগবে। আসলে কি এগুলো কোনো কাজে দেয়? দিন শেষে আমরা এখন কথা বলছি, আমরা কিছু ভাবছি, এই বাসা থেকে যাবো, রিক্সা করে বাসায় যাবো, তারপরে আমাদের আসলে এই ব্যাপারে খুব একটা মাথা ব্যথা থাকবে না। এটাই সত্য কথা, কারণ আমরা এত বেশি দৌড়েছি এটার পেছনে, এবং দিন শেষে আমাদের মনে হয়েছে যে মানে এই জিনিসটা আর ঠিক করার কিছু নাই। কিন্তু আমি বলবো, আমাদের যে আইনগুলো এখনো পর্যন্ত আছে, অবশ্যই রিফর্মস কিছুর দরকার, কিন্তু যতটুকু আছে এটার অ্যাপ্লিকেশনও কিন্তু হয় না। আমাদের আসলে সবার আগে আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের যে পুলিশ ব্যবস্থা আছেন, এই জায়গাটায় হাত দেওয়া উচিত, যাতে একটা মেয়ে যখন একটা ভালনারেবল সিচুয়েশনে গিয়ে সে একটা জিডি করতে চায় যে আমাকে অমুক ছেলেটা এই কথাটা বলছে, তারা যাতে একটা ন্যূনতম মানে সহমর্মিতার সাথে ওই জিডিটা নেয় এবং তাকে এমন ফিল না করায় যে না তুমি তো কিছু একটা করছো। অথবা আমরা যখন এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বলছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার কথাই বললাম যে হ্যারাসমেন্ট সেল থেকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছিল। তো এই যে আমার সাথে যারা কথা বলছিলেন, তারা সুশীল সমাজের অংশ, বিখ্যাত লোকজন, তাদের চিন্তা ভাবনার ধরনই
যদি এমন হয় তাহলে তো আসলে ওই কোন গ্রামের কে কী লিখেছে তাদেরকে দোষ দেওয়া যায় না। তো আমাদের আসলে শুরু করতে হবে একদম একদম নিচু স্তর থেকে। আপু যেমন বলছিলেন যে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা এরকম একটা পাঠ রাখতে পারি যে অন্যদেরকে এরকম বলা যাবে না, এভাবেই করা যাবে না, অন্তত একটা মানুষের সাথে ইন্টারেকশনের ক্ষেত্রে কী ধরনের ভাষা আমরা ব্যবহার করব, এইগুলো পাঠ যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা যায়, যেহেতু আমাদের সাংসদরা উপস্থিত আছেন, তারা পলিসি ফর্মুলেট করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের নিজেদের কর্মীদের দীক্ষিত করার জন্য কিছু কর্মশালার আয়োজন করুন। আপনারা আপনাদের ঘর থেকেই শুরু করুন, আপনাদের কর্মীদেরকে আগে ভালো করুন, তারপরে আপনি অন্যদের কর্মীর দিকে হাত তুলবেন। এতটুকুই আমার কথা আজকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাদের নেতারা যদি শুনতো, কাছ থেকে দেখতো আমাদের অবস্থা, তাহলে আমি মনে করি তাদের নেতাকর্মীদেরকে তারা আগে বলতো। আজকে সবার কথাই অনেক কথা চলে আসছে, তাই আমি আমাদের ভিকটিমদের কথাগুলো প্রায় সেম, এই জন্য ওই বিষয়গুলো টানবো না। আমি সমাধানের দিকে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখন ডাকসু আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে। সেক্ষেত্রে আমরা যদি সচেতন হই, আমরা যদি আসলেই মেয়েদেরকে একটা নিরাপদ জায়গা দিতে চাই, তাহলে আমরা চাইলেই পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি নারীদেরকে হ্যারাস করে, তার বিপরীতে গিয়ে আমরা একটা অ্যাকশন নিব, যেটা যুগান্তকারী অ্যাকশন হবে, এবং যার ফলে হাজার হাজার হ্যারাসার সাবধান হয়ে যাবে যে এখানে নারীদেরকে কটু কথা বলে আসলে পার পাওয়া যাবে না। এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারতাম, তাহলে হয়তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হতো। সে সাথে আমি আজকে এখানে বসে সবার কথা যখন শুনছিলাম, আমার সবচেয়ে বেশি মনে পড়তেছিল যেই অবস্থাটা, সেটা হলো সংসদে যখন একটা সংসদ সদস্য নারীদের নিকাব এবং বোরকা নিয়ে কটূক্তি করছিল, পিছন দিয়ে আমাদের নারী সংসদ সদস্য যারা সংরক্ষিত আসনে গিয়েছেন তারা হাততালি দিচ্ছিল। এই যে সংসদের মতো জায়গায় যদি আমরা এই অবস্থা দেখি, তাহলে গ্রামের অবস্থা নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। এক্ষেত্রে কী হয়, আমি সবচেয়ে আশা করব যে এমন হবে, বিএনপির কোনো নেতা যদি এরকম কটু কথা বলে, বিএনপির নেতাকর্মীরা আগে প্রতিবাদ করবে। বিএনপির কোনো নেতাকর্মী যদি এরকম নারীদেরকে হ্যারাস করে, তাহলে তাদের নেতাই আগে প্রতিবাদ করবে। এরকম অবস্থা যদি আমরা দিতে পারি, এরকম ঘটনা যদি আমাদের দেশে হয়, আমি মনে করি তাহলে আস্তে আস্তে এটা কমে যাবে। বিশেষ করে আমরা যখন দেখি যে একটা মহিলাকে নিকাব বোরকার কারণে কটু কথা বলা হলো, তখন অবশ্যই যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তাদের অনেক কষ্ট লাগবে। কিন্তু আমরা যখন দেখি যে ওই যে বোরকা নিকাবকে কটাক্ষ করার বিনিময়ে তার প্রতিবাদে আমরা ওয়েস্টার্ন ক্যারি করা একটা নারীকে কটূক্তি করব, দ্যাটস প্রবলেম। আমাদের দেশে বেশিরভাগ এমন হয়, নোংরামিকে নোংরামি দিয়ে জাস্টিফাই করা হয় বা প্রতিবাদও করা হয় নোংরামি দিয়ে। আমি যখন নোংরামির বিরুদ্ধে বলবো, তাহলে আমার বিরুদ্ধে যে নোংরামি হবে সেটার বিরুদ্ধে বলবো, সীমা আপার সাথে যে নোংরামি হবে সেটার বিরুদ্ধে বলবো। আমরা যখন নারীদেরকে আমরা শুধু বিভিন্ন মতাদর্শ ভাগ না করে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি ভাগ না করে শুধু নারী হিসেবে দেখব, তার স্বাধীনতার কথা চিন্তা করব, তার পোশাকের যে অবস্থা সব কিছু মিলিয়ে, পোশাক বলেন পলিটিক্স বলেন সব কিছু মিলিয়ে আমরা যখন একটা নারীকে শুধু নারী বা মানুষ হিসেবে চিন্তা করতে পারবো, তাহলেই আমরা এই ঘটনাগুলোর থেকে বের হইতে পারবো। দেখেন, আমাকে গালি দিলে যেমন আমার যারা ফ্যান ফলোয়ার আছে বা বন্ধু বান্ধব আছে তাদের কষ্ট লাগে, সীমা আপারে গালি দেন বা সীমা আপার মতো যারা নারী আছে সব ওদের গালি দেন, ওনাদেরও কষ্ট লাগে। তো এটার আসলে সমাধান এটা না যে ওনার কর্মীরা আমাদেরকে গালি দিবে, আমাদের কর্মীরা ওনাদেরকে গালি দিবে। আমাদের সমাধানের পথে আসলে সবাইকে সম্মানজনকভাবে করতে হবে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করি, যখন আমরা মেয়েদের হ্যারাসমেন্টের বিরুদ্ধে সেমিনার করি বা মিছিল মিটিং যাই বলেন সব কিছু করি, দেখা যায় যে আমরা নারীদেরকে নিয়েই করি। আসলে কি নারীদেরকে নিয়ে কোনো সমাধান হয়? কারণ হচ্ছে আমরা নারীরা কিন্তু নারীদেরকে তেমন বেশি হ্যারাস করি না, আমাদেরকে হ্যারাস করা হয় পুরুষদের মাধ্যমে বা পুরুষ নেতাকর্মীদের মাধ্যমে। তাহলে আমরা নিজেরা যদি কথা বলি, নিজেরা গলা ফাটে চিল্লাইলেও কিন্তু সমাধানটা আসবে না। আমাদেরকে এখানে করতে হবে যে পুরুষরা আমাদেরকে করে তাদেরকে সাথে নিয়ে এই বিষয়ে অ্যাওয়ার হতে হবে, এবং তাদের নেতা কর্মী বলেন যা সবাইকে নিয়েই অ্যাওয়ার হতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নারীদের নিয়ে অনেক কাজ করার চেষ্টা করি, কিন্তু বিশেষ প্রায় সবসময় আমি দেখি যে যারা দায়িত্বরত আছেন তাদের অসচেতনতার কারণে বা তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো বারবার হয়। আর আরেকটা বিষয় যে
আমি মিডিয়াকেও এই জায়গায় অনেকে অ্যাড্রেস করেছেন, মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক বিষয় অনেক হ্যারাসমেন্টের শিকার হই। বিশেষ করে আমাদেরকে কারা হ্যারেস করে এটার জন্য আমাদের ওয়ালে আসতে হবে না। আপনারা যে আমাদেরকে নিয়ে আজকে নিউজ করবেন, আপনারা আজকে নিউজ কমেন্টে আপনারা যাবেন, দেখবেন যে আপনাদের কমেন্টেই আমাদেরকে কী পরিমাণ হ্যারেস করা হয়। তো আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা দায়িত্বরত অবস্থায় আছেন তাদেরকে আমাদের পর্যন্ত আসতে হবে না সমাধান করার জন্য। তারা যদি মেন স্ট্রিম মিডিয়াগুলো নিয়ে এই কাজ করে, তাদের কমেন্টের জায়গাগুলোতে যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিসগুলো হয় তাদেরকেই তারা রেস্ট্রিক্টেড করে হোক অথবা ডিসেবল করে দিয়ে যদি এরকম কোনো সিস্টেম আনতে পারে তাহলে হয়তো এটার 50% সমাধান হয়ে যায়। তো আরেকটা বিষয় আমি বলবো, ডাকসুর যারা নির্বাচিত হয়েছেন প্রায় অনেকেই মিডিয়াতে কথা বলেন। আমি মনে করি যে আমি মনে হয় সবচেয়ে কম কথা বলি মিডিয়াতে, কারণ আমি প্রায় সময় আপনাদের নিউজগুলোতে কমেন্টগুলো চেক করি, দেখি যে কারা কী কথা বলে। ওই কথাগুলো পড়ার পরে আমার আসলে সাহস হয় না যে আপনাদের মিডিয়াতে একটা কথা বলবো বা কোনো কিছু করব। আমি মনে করি যে আমি একটা কথা বললাম, ওইটার হয়তো আমি ওইভাবে বুঝে বলিনি বা কোনো একভাবে বলছি আমি আমার মতো করে, কিন্তু আপনারা ওইভাবে হেডলাইন দিলেন যে আমাকে গালি দেওয়াটা জাস্টিফাই। তো ওখানে হাজার হাজার গালি আসলো, কিন্তু ওটা নেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। এমনও হইতে পারে যে আমি ডাকসুতে আসলাম আপনাদের গালিগুলো দেখে বা আপনাদের কমেন্টের গালিগুলো দেখে আমি পরবর্তীতে এই মিডিয়া বলেন আর রাজনীতি বলেন সব কিছুতে এত বেশি ঘৃণা করলাম বা এত বেশি ভয় পাইলাম যে আমি এখানে আসতে পারবো না। সেক্ষেত্রে দায়িত্বরত যারা আছেন বাংলাদেশের প্রশাসন, তারা যেমন আমাদেরকে চাইলে রক্ষা করতে পারে, সেই সাথে মিডিয়া আপনারা চাইলেও অনেক কিছু করতে পারেন, আপনারা আপনাদের মাধ্যমে সচেতন করতে পারেন। সেই সাথে আমার বিশ্ববিদ্যালয় বা